সুমু খোলা চুলগুলো খোপা করতে করতে বলে, ওরা ওদের শাস্তি ঠিকই পাবে। এসব বাদ দাও, এখন বলো ডাক্তার বাবু তোমায় দেখে ওভাবে তাকিয়েছিল কেন? আমি কিন্তু সব খেয়াল করছি। তুমি যখন আমার সাথে কথা বলছিলা তখন ওরা ভাই বোন কথা বলছিল। আমি সবার থাকাকালীন খেয়াল করে দেখছি উনি তোমার দিকে মুক্ত চোখে তাকিয়েছিল। বেলা মৃদু হেসে বলে, কি যে বলো না, উনি সম্পর্কে আমার বেয়াই হয়। ওহো, বিআই সাহেব সাহেব তার ঘরের সম্পর্ক আর কি সম্পর্ক থাকবে? এই পছন্দ করার বিষয়। সুমু, ভুল ভাবছো তুমি। আচ্ছা, রিমির বিয়ের কথাবার্তা হয় না? না, কই জানি না তো। তবে আমার শাশুড়ি ভীষণ ফেসাদে আছে। সবাই সবার কর্মফল নিশ্চয়ই পাবে। দেখো, তুমি বলো বিয়ে ঠিয়ে করবে না? না গো, আমি এখন বিয়ে সংসার এসব নিয়ে আর ভাবছি না। অনেক তো হলো সংসার করা, আপাতত সংসারের স্বপ্ন আর নেই। সুমুর ফোনে কল আসায় ফোনটা কেটে দেয় সে। বেলা ইতস্ত করতে করতে বলে, ফোন রিসিভ করতে পারো, দরকারি হয়তো। দরকারি না, বফ কল দিয়েছে। তোমার মতো সিঙ্গেল নই আমি। বেলা একটা বড় শ্বাস নিয়ে বলে, সুমু, আমি বাইরে যাচ্ছি পড়তে। এই সপ্তাহেই। বাংলাদেশে আমার আর সময় আর নেই, হাতে মাত্র কটা দিন। সুমু উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? আমার এখন আর কোনো আক্ষেপ নেই। তোমার খুব ভালো হোক ভাবি, খুব ভালো হোক। দুজনের মধ্যে কথা চলতে থাকে। এতগুলো মাসের জমানো কথা যেন আজ বেরিয়ে আসছে দুজনের। জমে থাকা কথাগুলো, দুঃখগুলো, অপেক্ষাগুলো ভাগাভাগি করে নিচ্ছে দুজনে। বেলা তৈরি হচ্ছে। রোজ তার তেজ হারিয়েছে। শহরে যারা পরিচিত ছিল তাদের সাথে আজকের বিকেলটা কাটাবে সে। যাদের সাথে কম্পিউটার ক্লাস করেছিল, বন্ধুত্ব হয়েছে, আজকের বিকেলটা তাদের জন্য বরাদ্দ করে রেখেছে সে। বেলা রেডি হয়ে রুমে থেকে বের হবে, ঠিক তখনই মৌ এসে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। সহাস্য মুখে বলে, কি ব্যাপার, শাড়ি পরে বের হচ্ছে যে? বেলা শাড়ির আঁচলটা তুলে নিয়ে বলে। কেমন লাগছে বলো? মৌ এগিয়ে এসে বলে, আমার ননদকে কখনো খারাপ লাগতেই পারে না। তবে কোথায় বেরোচ্ছ তুমি? বাইরে যাবে সেটা তো বলনি। ঘন্টাখানিক আগে ঠিক হয়েছে বের হওয়ার কথা। তুমি তো ঘুমোচ্ছিলে, তাই আর ডেকে বলিনি। কোথায় যাচ্ছ? সেদিন যে মাঠে গিয়েছিলাম ফুচকা খেতে, ওখানে যাব। আমার সাথে আমার ওই বান্ধবীগুলোও যাবে। কোন বান্ধবী? ওই কম্পিউটার ক্লাস করতাম ওখানকার। তোমাকে একটা কথা জানানো হয়নি নুসরাত। নামের মেয়েটা কিসের আসামিদের নিয়ে আরেকটা মামলা চলছিল। গতকাল রায় দিয়েছে আদালত, 17 বছরের জেল। বেলা ভ্রু কুঁচকে বলে, কই শুনিনি তো। তোমাকে বলা হয়নি, ছেলেগুলোর পরিবার বাহির করার জন্য উঠে পড়ে লেগেছে। পরে কারা যেন আবার এসব করেছে। ঠিক হয়েছে, ফাঁসি হলে ভালো হতো, জানোয়ার সবগুলো। মৌ বেলার হাত ধরে বাইরে নিয়ে আসে, বলে, আচ্ছা, বের হওয়ার সময় এসব নিয়ে ভাবতে হবে না। তুমি যাও, বের হও। বের হতে দেরি হলে আসতেও দেরি হবে। বেলা মৌয়ের কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। মৌ বারান্দায় দাঁড়িয়ে বেলাকে দেখছিল। নিচে এগিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে সে। হঠাৎ ফোন বেজে ওঠায় মৌ নিজের রুমে চলে যায়। ফোনটা বিছানায় রাখা ছিল। ফোনের স্ক্রিনে ফারেজের নাম্বার চলচল করছে। মৌ সময় অপচয় না করে কলটা রিসিভ করে। হ্যাঁ ভাইয়া, বল। কি করছিস? ঘুম থেকে উঠলাম, দুপুরে একটু ঘুমাইছিলাম। রাতে বাসায় আয়। কেন, কোনো দরকার? দরকার না তো, ননদ তো চলেই যাচ্ছে। আম্মা দাওয়াত দিয়েছে এখানে। ওয়াজিয়া তো বাইরে গেল। কেন? ওর বান্ধবীদের সাথে দেখা করবে। ও আচ্ছা, তাহলে আগামীকাল আয়। আম্মা বলেছে আসতেই হবে। ও আচ্ছা। বেলা মাঠের পাশের রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগেই। এই সময়ে রিক্সা একটু কম পাওয়া যায়।
তার বান্ধবীদের বাড়ি একটু দূরে হওয়ায় যে রিক্সা পেয়েছিল তারা তিনজনে সেটা নিয়ে চলে গিয়েছে। বেলা স্টেশনের দিকে হেঁটে এগিয়ে যেতে থাকে, এইভাবে যে একটু হাঁটলেই রিক্সা পাওয়া যেতে পারে। বিকেলে বের হওয়ার সাথে সাথে মুখ কল করে বলেছে সে যেন বাসায় না ফিরে তাদের বাসায় একেবারে চলে যায়, সেখানে আজ দাওয়াত পড়েছে। বেলা হাঁটছে এমন সময় ফোনটা বেজে ওঠে। বেলা ফোনটা বের করে দেখে মইর নাম্বার। রিসিভ করবে ঠিক তখনই একটা বাইক এসে বেলার একদম কাছে এসে থেমে যায়। বেলা এক মুহূর্তের মধ্যে সেখান থেকে সরে দাঁড়ায়। বাইকে থাকা ব্যক্তিটি মাথার হেলমেট খুলে চুল ঠিক করতে করতে বলে, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। উঠে বসুন, এখন রিক্সা পাবেন না। বেলা চোখ বড় বড় করে বলে। আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন। ফারাজ মৃদু হেসে বলে, কিভাবে? এই যে বাইক এভাবে থামালেন, অপরিচিত কেউ হলে থাপ্পড় বসে যেত গালে। ফারাজ গালে হাত দিয়ে আগের হাসি বহাল রেখে বলে, যে গালে আমার বউয়ের চুমু পড়বে সে গালে অন্য নারী থাপ্পড় দেবে? সেই নারীর হাত ঝলসে যাক। ফারাজ থেমে আবার বলে, চলুন, তাড়াতাড়ি যেতে হবে। কি? এক কাপ কফি খাওয়া বাকি। আমাদের একদিন কফি খাওয়ার কথা ছিল, ভুলে গেলেন? ভুলিনি। ফারাজ বেলার দিকে তাকিয়ে বলে, আধা ঘন্টার সময় আমাকে দেওয়া যায় না? প্রমিস করছি আপনাকে চাইবো না, শুধু আপনার মূল্যবান সময়ের 30 মিনিট সময় চাইছি। চলুন। বাইক এসে থামে সেই পুরনো রেস্টুরেন্টের সামনে। বেলা বাইক থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। চারপাশটা আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। ফারাজ বাইক লক করে বলে, চলুন ভেতরে যাই। এতদিনই অসম্পূর্ণ ইচ্ছেটা পূর্ণ করে নেয় ফারাজ। পুরো সময় দুজনে খুব অল্প কথা হয়, আর এই অল্প কথার মাঝে বেলা যেন ফারাজের একটা কথাতেই আটকে যায়। কখনো যদি মনে হয় আপনার জীবনের সঙ্গী হিসেবে কাউকে প্রয়োজন, তাহলে আমাকে একবার মনে করবেন। আমি আপনার জন্য আজীবন অপেক্ষা করব ওয়াজিহা। আমি ভালোবাসতে বাধ্য করছি না, করবও না। আমি ভালোবাসি বলেই কেন আপনাকে ভালোবাসতে হবে? দেখি আপনাকে ভালোবেসে সারা জীবন একা থাকা যায় কি না। আমি আপনার জন্য অপেক্ষা করব। কেউ আপনার পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনবে ওয়াজিহা। ভালোবাসার মানুষটি ফিরিয়ে দিলে যে ভালোবাসা কর্পূরের মতো উধাও হয়ে যায় না, সেটা আমি প্রমাণ করে দেব। ভালোবাসি আপনাকে ওয়াজিহা। দুজনের বাড়ি ফিরতে ফিরতে রাতের খাবারের সময় হয়ে যায়। বাসার সবাই একসাথেই ছিল। রাতের খাওয়া শেষ করে সবার বিদায় নেওয়ার সময় বেলা মুহিব হোসেন এবং ফাহমিদা বেগমের কাছে থেকে একে একে বিদায় নিয়ে নেয়। ফাহমিদা বেগম হাতে বানানো কিছু শুকনো খাবার বেলাকে দেয় নিয়ে যাওয়ার জন্য। ওয়াহাজ আর মৌ দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেলা ফাহমিদা বেগমের কাছে থেকে চলে আসবে, তখনই কি মনে করে আবার দাঁড়িয়ে যায়। ফাহমিদা বেগমের দিকে ফিরে বলে ওঠে, একবার আপনাকে জড়িয়ে ধরি। ভাবির মা মানে তো আমারও মায়ের মতোই, তাই না? ফাহমিদা বেগম কোনো কথা না বলে মৃদু হেসে বেলাকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, তুমি তো আমার মেয়ের মতোই, সব সময় আমার দোয়া থাকবে, জীবনে ভালো কিছু করবে, নিজের জন্য করো আর তোমার মতো মেয়েগুলোর জন্য কিছু করো। সমাজে যে কালো অধ্যায় শুরু হয়েছে সেগুলো শেষ করো, সৃষ্টিকর্তার রহমত নিশ্চয়ই পাবে তুমি। অনেক দিন ধরে মায়ের অনুপস্থিতি তাকে পোড়াচ্ছে। প্রতিটা পদক্ষেপে সময় বুঝিয়ে দিচ্ছে মা থাকলে হয়তো সব কিছু আর একটু সুন্দর হতো। ভাই যত ভালোবাসুক না কেন, সব কথা ভাইকে বলা যায় না। মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে নির্দ্বিধায় সব কিছু বলে দেওয়া যায়। মা তো মাই হয়, মায়ের মতো কেউ হয় না। এই সময়টাই এসে মায়ের অভাবটা যেন পেটের ক্ষুধার মতো পেয়ে বসেছে। ভাই তো সব আবদার পূরণ করে, তাকে যেন গিয়ে বলতে ইচ্ছে করে, ভাইয়া প্লিজ মাকে এনে দাও না। মা কেন সেদিন আমাদের ছেড়ে চলে গেল? বাবা কেন ওরকম করলো? বাবা ওই কাজটা না করলে তো এত এত সমস্যার সৃষ্টি হতো না, জীবন এতটা জটিল হতো না। মা তো সতীন সহ্য করে নিয়েছিল, এই কয়েক বছরের শাস্তি সহ্য করে নিতে পারতো না?
সব তো ঠিকই হয়েছিল, আমিও রাজি হয়েছিলাম, তবুও কেন মা ওরকম একটা কাজ করলো? কয়েকটা দিন খারাপ কাটতো, কিন্তু এখন তো সারা জীবনের প্রতিটা দিন তাকে ছাড়া খারাপ কাটছে। দীর্ঘশ্বাস ফেলে বেলা। অতঃপর শেষবারের মতো সকলের বিদায় নিয়ে বের হবে তখন ওয়াহাজ বলে ওঠে। ফারাজের সাথে দেখা করেছো? কোথায় ও? ওয়াহাজের কথায় বেলা মৌয়ের দিকে তাকায়। মৌ মৃদু হেসে ইশারায় কিছু বোঝায়, কিন্তু বেলার কাছে সেটা বোধগম্য নয়। বেলা আশেপাশে তাকিয়ে ফারাজকে না দেখে বলে ওঠে। উনি হয়তো ব্যস্ত, চলো আমরা যাই। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।